বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা কতটুকু? মিটবে কি পুরনো শত্রুতা? শঙ্কায় কেন ভারত? ভারতের স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য কি সংবিধান সংশোধন চান মোদি? কি আছে এক দেশ এক ভোট দিলে? মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তুরস্ক, অভিযোগ ইরানের, চরম মূল্যের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কি স্বাভাবিক হবে? দুই দেশের মধ্যকার অমীমাংসিত সমস্যা নিয়ে সমঝোতা না হলে কি আদৌ মিটবে পুরনো শত্রুতা? আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীমিত আকারে ব্যবসা বাণিজ্য চললেও শেখ হাসিনার ভারত প্রীতির কারণে একরকম হিসেবের বাইরেই ছিল পাকিস্তান। তাই এখন নতুন করে উঠে এসেছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকের ইস্যু। বলা হচ্ছে, স্বাধীনতার পর 1974 সালে ঢাকায় আসেন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। রাষ্ট্রীয় সেই সফরে ব্যাপক আয়োজন করে তাকে সাদরে গ্রহণ করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। কেন তাকে এত সমাদর করা হয়েছিল সেটা নিয়ে তখন উঠেছিল নানান রকমের সমালোচনা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1974 সালের 27 জুন ঘড়িতে সময় সকাল 11টা, ঢাকা বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বাংলাদেশের মাটিতে পা রাখেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। স্বাধীনতার ঘোর বিরোধী এই রাষ্ট্রনেতার জন্য বিছানো হয় লাল গালিচা। ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও সেটা স্বীকার করতে পাকিস্তান নিয়েছিল 2 বছরের বেশি সময়। অথচ সেই সময়ের পাক প্রধানমন্ত্রীকে কেন এত আয়োজন করে বরণ করেছিলেন শেখ মুজিব? আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীন দেশ হিসাবে 1972-এর মাঝামাঝি সময়ের মধ্যেই সোভিয়েত ও পশ্চিমাপন্থী দেশগুলোর স্বীকৃতি পায় বাংলাদেশ। তবে 72 থেকে 75 সাল পর্যন্ত পাকিস্তানের হস্তক্ষেপের কারণে জাতিসংঘের সদস্যপদ লাভ ও বিভিন্ন ইসলামিক দেশের স্বীকৃতি পেতে বিরোধিতার মুখে পড়ে ঢাকা। কিন্তু 1974 সালে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করার মাত্র 4 মাসের মাথায় রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় নামেন কোনো পাক প্রধানমন্ত্রী। কি ছিল ভুট্টোর সেই আগমনের উদ্দেশ্য? কূটনৈতিক সম্পর্ক তৈরিই কি ছিল আসল কারণ? তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকা ও প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জুলফিকার আলী ভুট্টোর 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রধান লক্ষ্য ছিল পাকিস্তান ও বাংলাদেশের মাঝে চলমান শত্রুতার মনোভাব দূর করা, অচলাবস্থার সমাধান ও সম্পর্ক স্বাভাবিক করা। 1971-এর গণহত্যা ও আগ্রাসনকে বেদনাদায়ক বলে আখ্যা দিয়ে সম্পূর্ণ দায় ভুট্টো চাপিয়ে দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের উপর। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আহ্বানও জানিয়েছিলেন তিনি। অথচ পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা রাষ্ট্রীয় সম্পত্তির ভাগ চাইলে সে ব্যাপারে রাজি হননি এই পাক প্রধানমন্ত্রী। কূটনৈতিক পদক্ষেপ কিংবা রাজনৈতিক কৌশল, এমন কোনো কারণেই হয়তো জুলফিকার আলী ভুট্টোকে সাদরে গ্রহণ করেছিল শেখ মুজিবের নেতৃত্বাধীন সরকার। তোপ দাগিয়ে তাকে গ্রহণ করা, তার সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানো কিংবা স্মৃতিসৌধে তাকে নিয়ে যাওয়া, এসব কার্যক্রম আন্তর্জাতিক রীতির অংশ হলেও ভুট্টোকে সহজে নেয়নি এদেশের জনতা। বিমানবন্দরে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল 71-এ নির্যাতনের শিকার ও স্বজনহারা মানুষ। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে কালো পতাকা হাতে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল হাজারো জনতা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটি সংবেদনশীল বিষয়। এই নিয়ে চলেছে নানা ধরনের রাজনীতি। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ভারতের সাথে আওয়ামী লীগের গভীর বন্ধুত্বের কারণে পাকিস্তানকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের বৈরী অবস্থান থেকে সরে আসা নিয়ে দেখা দিয়েছে ইতিবাচক নানা পদক্ষেপ। কিন্তু অতীতের গণহত্যা, মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ, অবিভক্ত পাকিস্তানের সম্পদের ভাগাভাগি ও আটকে পড়া বিহারীদের পুনর্বাসন সহ অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধান না হলে 1974 সালে ভুট্টোর সফরের মতোই বিফলে যেতে পারে নতুন সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের স্বৈরশাসন প্রতিষ্ঠা করতেই কি পার্লামেন্টে এক দেশ এক ভোট বিল পাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
বিরোধী দলগুলোর তুমুল বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার দুটি বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় সরকার নির্বাচনেও একসঙ্গে করা যাবে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই বিল পাশ হলে ভারতে মোদির স্বৈরশাসন প্রতিষ্ঠা আরও সহজ হবে। বিস্তারিত মীর ফজলে রাব্বির টেস্ট রিপোর্টে। जो सदस्य इसके पक्ष में हाँ के, जो सदस्य विरोध में ना के, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हाँ वालों के पक्ष में मंत्री जो विधेयक को प्रस्तावित करें। বিরোধীদের আপত্তি সত্ত্বেও অবশেষে এক দেশ এক নির্বাচন বিল পেশ হল ভারতের লোকসভায়। এই নীতি চালু হলে ভারতের লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা এ সব নির্বাচন একসঙ্গে হবে। এই বিলের বিরুদ্ধে আগে থেকেই বিরোধীরা সমালোচনায় মুখর ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার লোকসভায় সরকারের পক্ষ থেকে এক ভোট এক দেশ সংক্রান্ত সংবিধান সংশোধনী দুটি বিল পেশ করা হয়। বিল দুটি পার্লামেন্টে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির এমপিরা বিরোধিতায় সরব হন। এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরেই আগ্রহ প্রকাশ করেছে। এমনকি লোকসভা ভোটের আগে নির্বাচনী ইস্তেহারেও এ বিষয়ে জোর দিয়েছে বিজেপি। এই বিল কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের ওপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমে যাবে। বিলের সমর্থকরা বলছেন, গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। সবাই একসঙ্গে ভোট দেবেন, এতে বাড়বে ভোটের হারও। তবে এই বিল পাশ হলে ভারতে মোদির স্বৈরশাসন প্রতিষ্ঠা আরও সহজ হবে বলে মনে করছেন অনেকে। ফলে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ বিরোধী দলগুলো এই বিলের বিরোধিতা করছে। বিরোধীদের অভিযোগ, এই বিলের মাধ্যমে রাজ্যগুলোর বিধানসভার স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হবে। তাদের দাবি, সংবিধান প্রণেতারা কখনোই এরকম কোনো ব্যবস্থার কথা বলেননি। এই বিলকে গণতন্ত্রের উপর একটি নির্লজ্জ হামলা বলে অভিহিত করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, বিজেপি ভুল জায়গায় গুরুত্ব দিচ্ছে। আসলে ভারতে এক দেশ এক নির্বাচন দরকার নেই, ভারতে দরকার এক দেশ এক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। कभी मत होने देना, हमें वन नेशन वन इलेक्शन नहीं चाहिए, हमें वन नेशन वन एजुकेशन, सबको एक जैसी शिक्षा मिलनी चाहिए। তবে প্রশ্ন উঠছে, এত বিরোধ বিতর্কের পর যে বিল আনা হয়েছে তা কি পাশ করতে পারবে সরকার? কেননা এই বিল পাশ করাতে গেলে লোকসভা ও রাজ্যসভায় 2/3 সাংসদের সমর্থন দরকার, কারণ দুইটি বিলই সংবিধান সংশোধন বিল। কিন্তু সরকারের কাছে লোকসভা বা রাজ্যসভা কোথাও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এই বিল নিয়ে বিজেপি খুব বেশি দূর এগোতে পারবে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জোরদার সম্পর্কে যাওয়ায় ব্যাপক প্রচার চালিয়েও ফায়দা তোলার স্বপ্নে বিভোর ভারতকে আবারও হতাশ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদানি রপ্তানি বাণিজ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। অবকাশ কেন্দ্র মারে লাগোয়াতে সাংবাদিকদের সাথে কথোপকথনে প্রশ্নের জবাবে ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনার বিষয়টি খোলাসা করেন ট্রাম্প। চীনের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করিয়ে দেন, মার্কিন পণ্য উচ্চ হারে শুল্ক আরোপ করা দুটি দেশ হচ্ছে ভারত আর ব্রাজিল। কথা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, উল্লেখিত দুই দেশ মার্কিন পণ্যে 100 বা 200% শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রেও তাদের পণ্য রপ্তানি করতে হলে সম পরিমাণ শুল্ক দিতে হবে। গত নভেম্বর মার্কিন নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্কের বিষয়টি সামনে এনে ব্যাপক প্রচারে নামে নয়াদিল্লি। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত সপ্তাহে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। এতে যুক্তরাষ্ট্র থেকে বিতরণের হুমকিতে পড়েছে ভারতের 18,000 অবৈধ অভিবাসী।
সিরিয়া ইস্যুতে এবার মুখোমুখি অবস্থানে ইরান ও তুরস্ক। সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত ও বিদ্রোহীদের সমর্থন দিয়ে তুরস্ক মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ইরান। আর এই জন্য তুরস্ককে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ সহচর আহমদ খাতিম হুঁশিয়ারি দিয়েছেন। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। সিরিয়া যুদ্ধে আঙ্কারার হস্তক্ষেপ নিয়ে ইরান ও তুরস্কের মাঝে উত্তেজনার পারদ দ্রুতগতিতে বাড়ছে। তুরস্কের ওপর খড়গহস্ত হওয়ার পক্ষে অবস্থান ইরানের কট্টরপন্থীদের। এ যাত্রাতেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে যথাযথ শিক্ষা দিতে চাইছেন তারা। এদিকে এভাবে উত্তেজনা ছড়াতে থাকলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ জোরালো হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে বাশার আল আসাদ সরকারকে উৎখাতে এরদোয়ানের ভূমিকাকে চরম সীমা অতিক্রম হিসেবে দেখছেন ইরানের কট্টরপন্থীরা। এটিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিরুদ্ধে গুরুতর এক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করছেন তারা। উত্তপ্ত এই পরিস্থিতিতেই তুরস্কের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ প্রতিনিধি ও দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আহমদ খাতামি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুকূলে যায় সিরিয়ায় এমন পরিস্থিতি তৈরি করে এরদোয়ান মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। খাতামি আরও বলেন, সিরিয়ায় বিতর্কিত ভূমিকার জন্য এরদোয়ানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। মুসলিম উম্মাহ অবশ্যই এর বদলা নিতে আসবে। খামেনির এই প্রতিনিধি বলেন, সিরিয়ায় পরিস্থিতির সুযোগ নিয়ে ষড়যন্ত্রে মেতেছেন এরদোয়ান। ইরানের কট্টরপন্থী গণমাধ্যম কেহানের মতে সিরিয়ায় তুরস্ক যে ভূমিকা রেখেছে তা এরদোয়ানের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। এই জুয়া খেলায় শেষমেশ এরদোয়ানের মসনদ টলে উঠতে পারে। সিরিয়া যুদ্ধে তুরস্কের ভূমিকা প্রসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আসাদের বিরুদ্ধে বিদ্রোহীরা অভিযান শুরুর সময়ই ইরান ও রাশিয়াকে এ ব্যাপারে হস্তক্ষেপ না করার অনুরোধ জানায় আঙ্কারা। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তেহরান ও মস্কো যাতে বিদ্রোহীদের থামাতে সামরিক শক্তি প্রয়োগ না করে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সে বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা হয়। ফিদানের মতে ইরান বা রাশিয়া হস্তক্ষেপ করলে সিরিয়া যুদ্ধ কেবল প্রলম্বিতই হতো, প্রাণহানি ও রক্তপাত বাড়ত। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় থেকেই আসাদ সরকার বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন ও সহায়তা দিয়ে আসছিল তুরস্ক। এর মাঝে আইসিস ও আঙ্কারা বিরোধী কুর্দি বিদ্রোহীদের কোণঠাসা করতে উত্তর সিরিয়ায় একটি বড়সড় সামরিক অভিযানও চালায় আঙ্কারা। এদিকে আসাদ সরকারের উৎখাতে সিরিয়ায় ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়েছে। মিত্র হামাস ও হিজবুল্লাহকে সহায়তা দেয়ার প্রধানতম রুট এই সিরিয়া। সব মিলিয়ে তুরস্কের ওপর তেহরানের ক্ষোভ কমছে না, যদিও তুরস্ক সিরিয়ায় নিজ নিজ স্বার্থ বুঝে নিতে ইরানকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে। তবে সিরিয়ায় তুরস্কের প্রভাব বৃদ্ধিকে মোটেই ভালো চোখে দেখছে না ইরান। সব মিলিয়ে আগামীতে এই দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে তা দোদুল্যমান এক সুতার ওপর ঝুলে আছে। দ্রুত উত্তেজনা প্রশমিত না হলে এর জেরে মধ্যপ্রাচ্য যে নতুন করে অশান্ত হয়ে উঠবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার সিরিয়া দখল করা ভূখণ্ড সফর করে দখলদারিত্ব বহাল রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে সহিংসতা বিস্তারে জাতিসংঘের গুরুতর আশঙ্কার মধ্যেই সিরিয়ার সশস্ত্র কুর্দিদের সাথে তুরস্কের অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর সুযোগে দেশটির ভেতরে ইসরায়েলি সেনাদের দখলদারিত্ব এলাকা মঙ্গলবার সফর করেন নেতানিয়াহু। সেনাদের মনোবল বাড়াতে নীতিবাক্য আর আগ্রাসী নির্দেশনার পর সিরিয়ার মাউন্ট হারমন থেকে বিশ্ববাসীকে জরুরি বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানান, ইসরায়েলের নিরাপত্তা আর জনগণের সুরক্ষার নিশ্চয়তা ছাড়া সেনা প্রত্যাহার করা হবে না। এমন অবস্থায় সিরিয়ার তৎপর যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সশস্ত্র কুর্দিদের দমনে তুরস্কের ব্যাপক অভিযান আরও কিছুদিন থামাতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের কুর্দি বাহিনী এসডিএফ দমনে তুরস্ক অভিযান স্থগিতের মেয়াদ চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বাড়াতে রাজি হয়েছে তুরস্ক। এই মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছে মিলার। এদিকে জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসনের আশঙ্কা, নানা কৌশলের পরও সিরিয়ায় সহিংস পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসার সুযোগ নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে তিনি জানান,
যুদ্ধবিরতির আগে 2 সপ্তাহে কুর্দিদের ওপর নজিরবিহীন বর্বরতা চালিয়েছে তুরস্ক। কথা ছিল ফিলিস্তিনের গাজায় মেধাবী যমজ 2 বোন একসাথে কানাডায় যাবেন উচ্চশিক্ষার জন্য, কিন্তু স্বপ্ন শুরুর আগেই ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ গেল তাদের। 54 বছরের খালেদ নাভান ভেবেছিলেন ছোট্ট নাতনিকে নিয়ে জীবনের শেষ সময়গুলো উপভোগ করবেন তিনি, কিন্তু সেই সুযোগ আর পেলেন না। এক রাতের ইসরায়েলি বিমান হামলায় সব শেষ। ইসরায়েলি হামলায় গাজায় এখন হাজার মানুষের স্বপ্ন মাটির সাথে মিশে গেছে চিরতরে। মৃত্যুপুরীতে যারা বেঁচে আছেন তারা কি এখনো স্বপ্ন দেখে নাকি অপেক্ষায় থাকে কেবল মরণের? ডেস্ক রিপোর্ট। গাজার 2 যমজ বোন যারা একাডেমিক জগতে অসাধারণ সাফল্য দেখিয়ে কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সম্প্রতি ইসরায়েলের এক ভয়াবহ আক্রমণে প্রাণ হারিয়েছেন। ডালিয়া গাজী বায়েত এবং শ্যালি গাজী বায়েত এই 2 প্রতিভাবান তরুণ ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে সিস্টেম ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন। মঙ্গলবার এক শোক বার্তায় ওয়াটারলু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিলিফ ফেলোশিপ SRF পেয়েছিলেন, তবে তাদের স্বপ্নের পথটি ইসরায়েলের হামলায় চিরতরে বন্ধ হয়ে গেছে। সম্প্রতি যমজ 2 বোনের বাবা মায়ের কাছ থেকে আসা একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছে বিশ্ববিদ্যালয়টি। পরিবার জানিয়েছে কন্যারা কানাডায় পড়াশোনার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি ছিলেন। তারা এই সুযোগকে দীর্ঘদিনের কঠিন সময়গুলো থেকে মুক্তি পাওয়ার একটি আশার আলো হিসেবে দেখেছিলেন, তবে দুর্ভাগ্যবশত তাদের স্বপ্ন পূরণের সুযোগ হয়নি। এদিকে সোমবার 54 বছর বয়সী খালেদ নাভান, যিনি গত বছর তার প্রিয় নাতনি রিমকে আবেগঘন বিদায় জানিয়েছিলেন, এবার সেই রিমের কাছে পরপারে পাড়ি জমালেন তিনিও। গত বছর 3 বছর বয়সী নাতনি রিমকে বিদায় জানিয়ে এক জীবন্ত স্মৃতি রেখে গেছেন তিনি। সেদিন রিমের দাদা তার চোখে চুম্বন করে বলছিলেন, তুমি আমার আত্মার আত্মা। আল্লাহর ইচ্ছার কাছে এদিন তার শান্তিপূর্ণ আত্মসমর্পণ করার দৃশ্য বিশ্ববাসীকে কাঁদিয়েছিল। প্রিয়জনদের স্মৃতি মনে করে ফোনের স্ক্রিনে বাবা এবং সন্তানদের ছবি দেখেন আর নীরবে কাঁদেন মায়শা নাভান। মায়শা বলেন, তার সন্তানদের হারানোর পর প্রতিদিন তার বাবা তাকে সাহস যোগাতেন, দিতেন সান্ত্বনা। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।